স্নেহা জড়ানো গলায় বলল, আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস সাহেল? তোকে আজ সুখের রাজ্যে নিয়ে যাব। ছাড় আমাকে। আমার ভাইয়া জানতে পারলে তোকে জীবিত রাখবে না। তোর ভাইরা জানতে জানতে তাদের একমাত্র আদরের বোন তাদের পুরো বংশের মুখে চুলকানি মাখিয়ে দেবে। স্নেহার এখনো বোধ শক্তি কাজ করছে। কান্না পেয়ে গেল তার। রুদ্ধ গলায় বলল, তোর আমার ফ্রেন্ড সাহেল, আমার সাথে কেন এমন করছিস? আমি তো তোদের বিশ্বাস করে এখানে এসেছিলাম। সাহিল বিরক্তিতে চকারান্ত শব্দ করে বলল, তোর বিশ্বাস? মাইরে বাপ, তোর ভাইয়ের হাতে থাপ্পড় খেয়ে 3 দিন ডান কানে কিছু শুনিনি, অথচ সেবার আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আজ তোর ভাই কোথায়? বোনকে বাঁচাতে আসবে না? সাহিল জুসের সাথে কি মিশিয়েছে স্নেহার জানা নেই, তবে ওই জিনিস কাজ করা শুরু করে দিয়েছে। স্নেহা এখন আর কিছুই ভাবতে পারছে না। হ্যালো ব্রাদার। সাহিল স্নেহাকে টেনে নিয়ে যেতে ব্যস্ত, তাই পেছন থেকে আসা কণ্ঠস্বরটাকে পাত্তা দিল না। মেয়েটাকে কোথায় নিয়ে যাচ্ছ ব্রো? এবার সাহিল ফিরে তাকালো। তার থেকেও 1 হাত লম্বা একটা লোক বুক চওড়া করে দাঁড়িয়ে আছে। লোকটার মুখে অবশ্য হাসি লেগে আছে। তাজওয়ার মেয়েটার দিকে ইশারা করে জানতে চাইল, গার্লফ্রেন্ড? তা জেনে তোর কাজ কি? নিজে চরকায় তেল দে শালা। তাজওয়ারের হাসি চড়া হলো। সালা বলে যখন সম্বোধন করলে তখন তোমার বোনটাকে দিয়ে যাও। অচেনা এই লোকটা কেন বাড়তি ঝামেলা করছে? স্নেহা নিজের পায়ে দাঁড়িয়ে থাকতে পারছে না, পড়ে যেতে চাচ্ছে সে। সাহিল রেগে গিয়ে বলল, চরে গিয়ে নাকি তোর শালা? অযথা গ্যাঞ্জাম করতে এলে সাইজ করে ফেলবো। তাজওয়ার ভ্রু উঁচিয়ে বলল। ও তাই নাকি? সাহিল খেপে গিয়ে তাজওয়ারকে মারতে এলে তাজওয়ার বেশি কিছু করল না, শুধু সাহিলের হাত ধরে হালকা করে মুচড়ে দিল। এতেই সাহিলের মুখ থেকে গাড়ি বেরিয়ে গেছে। আচ্ছা, এই এক গাড়ি তাজওয়ারের মাথা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। বাপ দূরে 3টা গাড়ি দেওয়ার পর হয়তো তার গায়ে লাগতো, কিন্তু তার মৃত মাকে দূরে গাড়ি দেওয়ার পর সাহিলের অবস্থা বেহাল করতে তাজওয়ারের বেশি সময় লাগলো না। ইতিমধ্যে মিউজিক থেমে গেছে। সবাই আতঙ্কিত হয়ে ওদের দিকেই তাকিয়ে আছে। তাজওয়ার সাহিলের বুকের উপর বসে একের পর এক ঘুষি মেরে যাচ্ছে। স্নেহা দাঁড়িয়ে থাকতে না পেরে ওদের পাশেই বসে পড়েছে। পিট পিট চোখে ওদেরকে দেখছে, তবে বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। সাহিলের 3জন বন্ধু ছুটে এসে তাজওয়ারকে থামাতে চাইলে তাজওয়ার ওদেরও মারতে লাগলো। গন্ডগোলটা একেবারে ক্লাব জুড়ে ছড়িয়ে গেল। টেবিল উল্টে গেল, কাজ ভাঙলো, আশেপাশের লোকজন আতঙ্কে দূরে সরে দাঁড়ালো। তাজওয়ার একদিকে সাহিলকে চেপে ধরে রেখেছে, অন্যদিকে তাকে থামানোর ছুটে আসা গার্ডগুলোকে আটকাচ্ছে। তার হিংস্রতা দেখে ক্লাবের ম্যানেজার সামনে যেতে পেয়ে ভয় পেয়ে পুলিশকে কল করলো। পুলিশ আসবে শুনেই মৌ ইনাকে যাওয়ার জন্য টানতে লাগলো। ইনা বলল, স্নেহা ওখানে বসে আছে, ওকে রেখে চলে যাব। এখন ওর কথা ভাবতে গেলে আমাদের বাবা মা জেনে যাবে আমরা নাইট ক্লাবে এসেছি। চল ইলা। দোহাই লাগে তোর, স্নেহাকে না নিয়ে কিভাবে যাব মৌ? মৌ চেঁচিয়ে উঠল, এখন তোর নিজের কথা আগে ভাবা উচিত ইলা। সাহিল আমাদের বন্ধু, ঝামেলাটা ওর সাথে হয়েছে। পুলিশ এলে জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকেও থানায় নিয়ে যাবে। ওখানে আমাদের পরিবারকেও খবর দেয়া হতে পারে। স্নেহা কি এখন এই পরিস্থিতিতে আছে তুই ওকে নিয়ে যাবি? দেখ, ও নিজের পায়ে দাঁড়াতেই পারছে না। মৌয়ের কথাগুলো ভুল না। ইলা স্নেহাকে রেখেই স্বার্থপরের মতো চলে গেল। পুলিশ এসে তাজওয়ারকে দেখে তাকে কিছুই বলল না, সাহিলকে ধরে নিয়ে গেল। পুলিশ চলে গেলে তাজওয়ারের চোখ মেয়েটার ওপর পড়ল। এই মেয়ে বসে বসে পিট পিট চোখে তাকেই দেখছে। তাজওয়ার আশেপাশে তাকিয়ে এর বান্ধবীদের খুঁজল। একটা কেউ দেখতে না পেয়ে হাসল। বান্ধবীকে রেখেই পালিয়েছে। এই জন্যই বলে বিপদে প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়। ক্লাবের যা যা ক্ষয়ক্ষতি হয়েছে তাজওয়ার তার জন্য ক্ষতিপূরণ দিল। যদিও ম্যানেজার টাকা নিতে ভয় পাচ্ছিল, তাজওয়ার বলল, ভালো মানুষ দেখিয়ে দিতে যাচ্ছি, নিতে মন না চাইলে পকেটে ঢুকাচ্ছি। ম্যানেজার টাকা নিল। তাজওয়ার বেরিয়ে আসার সময় ভয় ভয় বলল, স্যার, এই মেয়েটা কি আপনার সাথে এসেছে? তাজওয়ার স্নেহার দিকে তাকালো। যার জন্য এত কাহিনী ঘটে গেছে তারই এখনো হুঁশ নেই। তাজওয়ার বলল, এই মেয়ে আমার সাথে আসেনি? সে ক্লাব থেকে বেরিয়ে এসেও কি মনে করে আবার ফিরে গেল। বসা থেকে স্নেহাকে টেনে দাঁড় করালো। টানতে টানতে ক্লাব থেকে বের করে নিয়ে এলো। ম্যানেজার হতভম্ব চোখে তাকিয়ে আছে। একটু আগে না বললা ওনার সাথে আসেননি? তাজওয়ার জানে না এই পোল্ট্রির মুরগিকে সে কেন সাথে নিয়ে এসেছে।
ওখানেই পড়ে থাকতো। তাজওয়ারের মুঠোর ভেতর স্নেহার হাত। স্নেহা তাজওয়ারের হাতে চিমটি দিয়ে বলল, ছোট ভাইয়া আমার হাত ছাড়ো, ব্যথা পাচ্ছি। স্নেহা তাজওয়ারকে শেহান ভাবছে। ছোট ভাইয়া ডাক শুনে তাজওয়ার কপাল কুঁচকে তাকালো। ছোট ভাইয়াটাকে? আমি? স্নেহা উপনিশ মাথা দুলিয়ে বলল, হুম। আমি তোমার ছোট ভাইয়া না, মাতাল মেয়ে। তাহলে কে তুমি? তাওয়াজ খান। স্নেহা এখন পুরোপুরি নেশার ঘরে আছে। তা না হলে সে কখনো অচেনা এই লোকটার সাথে যেত না। স্নেহা আবার বলল, হাতে ব্যথা পাচ্ছি তো। তাজওয়ান হাত ঢিল করে জিজ্ঞেস করলো, এদের সাথে কেন এসেছিলে? স্নেহা টলতে টলতে সোজা রাস্তা ছেড়ে ঘাসে নেমে যাচ্ছে। প্রশ্নের জবাব না পেয়ে তাজওয়ার শক্ত গলায় বলল, প্রশ্নের জবাব দাও মেয়ে। ওরা আমার বন্ধু। তাজওয়ার তাচ্ছিল্য করে বলল, দেখতেই তো পারছি কেমন বন্ধু। সুযোগ পেলে বিছানা গরম করার জন্য টেনে নিয়ে যাচ্ছিল। স্নেহা এখনো বিড়বিড় করছে ওরা আমার বন্ধু। খারাপ কথাটা বলতে গিয়েও গিলে ফেলল তাজওয়ার। ছেলেরা কখনো কোনো মেয়েকে বন্ধুর চোখে দেখে না। হয় তাদের দৃষ্টিতে ভালোবাসা থাকে, আর নয়তো লালসা। আজকাল তো আবার ভালোবাসা বিলুপ্ত বস্তু। ওসব বন্ধুর নামই ছেলেগুলোর থেকে দূরে থাকবে। আমিও তো ছেলে। তাজওয়ার কপাল কুঁচকে তাকালো। এই মেয়ে মাতাল হলেও তারই ঠিক আছে। আমি তোমার বন্ধু না, তাই তোমার জন্য ভালোবাসা লালসা কোনোটাই নেই। আর তুমি আমার টাইপের না। তোমার মতো খরগোশ প্রকৃতির মেয়েকে দিয়ে আমার লালসা মিটবে না। লাইক জংলি ক্যাট, বুঝেছো? হঠাৎ স্নেহা দাঁড়িয়ে পড়ে বলল, আমি হাঁটতে পারছি না। তাজওয়ার লম্বা দম ফেলে মেয়েটার দিকে তাকালো। একসাথে এনে এখন বসতাচ্ছে। মেয়ে মানুষের নাটকের শেষ নেই, এটা তো জানাই ছিল। তারপরও কেন সেধে এই আপদটাকে ঘাড়ে তুলতে গেল? এখন কি আমাকে তোমার কোলে নিতে বলছো? স্নেহা ক্ষীণ গলায় গাল ফুলিয়ে বলল। স্নেহা বসে পড়তে চাইলেও তার হাত তাজওয়ারের হাতে ধরা দেখে বসতে পারল না। আমি বসবো। তাজওয়ার হাত ছেড়ে দিল। স্নেহা অন্ধকার রাতে ল্যাম্পপোস্টের আলোর মাঝ রাস্তায় বসে আছে। বসেছো? এবার ওঠো। স্নেহা শুনল না, বসে থেকেই ঠুলছে সে। তাজওয়ার কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে বিরক্তি চোখে কতক্ষণ মেয়েটাকে দেখল। আমি কিন্তু তোমাকে ফেলে চলে যাও। স্নেহা এবারও জবাব দিল না। তাজওয়ার চাইলেই চলে যেতে পারে, কিন্তু আজ তার ভেতরের মানবতা ঠেলা দিয়ে উঠেছে। তাই তো একে ফেলে চলে যাচ্ছে না। সালা, ভালো মানুষ তো হয়নি, পুরোপুরি খারাপ মানুষও হতে পারলাম না। ঘুম ভাঙলে স্নেহা চোখ খোলার আগে মাথা চেপে ধরল। মাথা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। আহ, মাথায় এত যন্ত্রণা হচ্ছে কেন? কেউ কি আমার মাথায় দেওয়ালে ঠুকে দিয়েছে? স্নেহা ধীরে ধীরে চোখ খুলে চোখের সামনে সবকিছু অচেনা ঠেকতেই তড়াক করে উঠে বসল। মাথার যন্ত্রণার কথা ভুলে গিয়ে আশেপাশে দেখে বুঝতে চেষ্টা করল কোথায় আছে সে। রাতে কি হয়েছিল তার সাথে? বন্ধুদের সাথে নাইট ক্লাবে গিয়েছিল। সেখানে সাহিল তাকে জুস খেতে দিয়েছিল। তারপর আর কিছু মনে নেই। ওই জুসে কি কিছু ছিল? নো নো নো। স্নেহা বুঝতে পারছে না এটা কার বাড়ি, কোথায় আছে সে, রাতে তার সাথে কি কি ঘটেছে। নিজের দিকে তাকালো স্নেহা। না, জামা কাপড় ঠিকই আছে, রাতে এগুলোই পরা ছিল। কিন্তু সে এখানে কিভাবে এসেছে, কার সাথে এসেছে? তখনই রুমের একপাশে ডিভানের দিকে চোখ গেলে স্নেহা চেঁচিয়ে উঠল। চেঁচিয়ে উঠেও মুখ চেপে ধরল। একটা লোক উপর হয়ে শুয়ে আছে, দুই পা অর্ধেকটা বাইরে ঝুলছে। কে এটা? তার সাথে একই রুমে একটা পুরুষ মানুষ। সারা রাত কি লোকটা তার সাথেই ছিল? স্নেহা আর ভাবতে পারল না। দু চোখ উপচে পানি পড়তে লাগলো। মুখ চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। বাড়িতে সবাইকে মিথ্যা বলে নাইট ক্লাবে যাওয়ার শাস্তি আলা তাকে দিয়েছে। স্নেহা টলতে টলতে উঠে দাঁড়ালো। লোকটা যেই হোক সে জানতে চায় না, আর না জীবনে কখনো লোকটার মুখোমুখি হতে চায়। কাঁপতে কাঁপতে দরজার দিকে এগোলো। চলে যাওয়ার আগে একবার ফিরে তাকালো। ডুকরে কেঁদে উঠেও মুখ চেপে ধরল। কাল রাতে হয়তো এই লোকটা তার সাথে অনেক কিছু করেছে। সে অপবিত্র হয়ে গেছে। স্নেহা আর দাঁড়ালো না, দৌড়ে পালিয়ে যেতে চাইল। দরজা খুলে বাইরে বেরিয়ে হোঁচট খেয়ে পড়ে গেল। পড়ে গিয়ে শব্দ করে কেঁদে ফেলল। আর এসব কিছু তাজওয়ার সিসিটিভি ফুটেজে দেখছে। ঘুম ভেঙে মেয়েটাকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। পাগল মেয়ে কাল সারা রাত কি যন্ত্রণাই না দিয়েছে। এক রাতে হাড় জ্বালিয়ে খেয়েছে। বোম মেরে ও পেট থেকে ঠিকানা বের করানো যায়নি। ঠিকানা ছাড়া একে রাস্তায় ফেলে আসতে হতো।
তার তো আবার ভালো মানুষই দেখানোর জন্য কুরকুরি উঠেছিল, তাই নিজের সাথে নিয়ে এসেছে। শুধু তো নিয়ে আসেনি, ঘুমানোর জন্য তার প্রিয় বিছানাটাও ছেড়ে দিয়েছে। ঘুম থেকে উঠে তার নিজের মনেও কৌতূহল জাগলো। সকালে নিশ্চয়ই নেশা ছুটে গিয়েছিল। নিজেকে অচেনা জায়গায় একটা পুরুষের সাথে দেখে কেমন প্রতিক্রিয়া হয়েছিল এটা দেখার জন্যই কন্ট্রোল রুমে চলে এসেছে। এই বাড়িতে তার নিজের বেডরুমেও সিসি ক্যামেরা লাগানো। ফ্রিজ থেকে বের করে আনা ঠান্ডা জুস খেতে খেতে এতক্ষণ পাগলের কাণ্ড কাহিনী দেখল। যেমনটা অনুমান করেছিল, রাতে কি হয়েছিল জানার চেষ্টা না করতেই কেঁদে কেটে মরে যাওয়ার দশা। গাধা মেয়ে তাকে ডাকলেই পারত, সে বলে দিন রাতে কি হয়েছে। সন্দেহ ক্লিয়ার করে গেলি না মেয়ে। এখন তোর সাথে কি হয়েছে ওসব ভেবে ওভার থিঙ্কিং করতে করতে জীবনে সুখ শান্তি নষ্ট করে ফেলবি। গাধা গাধা আমার, সত্যিই তো সুযোগ নেওয়া উচিত ছিল। এতে তোর মতো বিকুবের অন্তত একটা শিক্ষা হতো। রাস্তায় বেরিয়ে স্নেহা বুঝতে পারছে না সে কোথায় যাবে। আশেপাশে তাকিয়ে সবকিছু অচেনা লাগছে। তারপরও কাঁদতে কাঁদতে ছুটে চলছে। চারপাশের শব্দ, গাড়ির হর্ন, মানুষের হাঁকডাক কিছুই তার কানে পৌঁছাচ্ছে না। চোখের পানির জন্য সামনের সবকিছু ঝাপসা হয়ে এসেছে। কাল রাতে তার সাথে কি হয়েছে? কে ওই লোক? সে কিভাবে ওই বাড়িতে গিয়েছে? তার বন্ধুরা কোথায় ছিল? এসব ভাবতে ভাবতেই একসময় হোঁচট খেয়ে পড়ে গেল। হাঁটু ছিঁড়ে গিয়ে পাজামার কাপড় লাল হয়ে উঠল। এই আঘাতের দিকেও তার খেয়াল নেই। সে পারলে তার পুরো দেহটাকে কেটে টুকরো টুকরো করে ফেলত। এই শরীর তার কাছে আর নিজের বলে মনে হচ্ছে না। সে জানে না কে তাকে ছুঁয়েছে, কতজন ছুঁয়েছে। মাথার ভেতরে হাতুড়ির মতো আঘাত করছে। স্নেহা চেয়েও কান্না থামাতে পারছে না। রাস্তায় বসে কাঁদতে কাঁদতেই বড় ভাইয়ের বলা কথাটা মনে পড়ল। তোর উপর আমার বিশ্বাস আছে। সে ভাইয়ার বিশ্বাসের মর্যাদা দিতে পারেনি। ভাইয়ার বিশ্বাস ভেঙে নাইট ক্লাবে গিয়েছে। একটা মেয়েকে এভাবে রাস্তায় বসে কাঁদতে দেখে পথচারী মানুষ কৌতূহল নিয়ে তাকাচ্ছে। একজন মহিলা এগিয়ে এসে জিজ্ঞেস করল। স্নেহা মুখ তুলে তাকালো। তার চোখ লাল হয়ে ফুলে উঠেছে। ঠিকমতো তাকাতেও পারছে না। তীর তীর করে ঠোঁট কাঁপছে। মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। সমস্ত শব্দ গলায় আটকে গেছে। সেদিন সেহরাত দুজনকে বন্ধু পাতিয়ে দেওয়ার পর দুজনের মধ্যেই ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। ক্লাসের ফাঁকে সূর্য স্নিগ্ধকে জিজ্ঞেস করো, নাড়ু খাবি? নাড়ু কি? তুই কখন নাড়ু খাসনি? সূর্য হাসি দিয়ে জিজ্ঞেস করো। ব্যাগ থেকে টিফিন বক্স বের করে স্নিগ্ধকে নাড়ু খেতে দিল। কেমন? স্নিগ্ধ খেতে খেতে একটু ভেবে মুখে হাসি ফুটিয়ে বলল, মজা। আমার দিদা বানিয়েছে। সূর্য গর্ব করে বলল। তৃতীয় ক্লাসটা সেহনাতের ছিল। সে ক্লাসে এলে সব স্টুডেন্টরা দাঁড়িয়ে তাকে সালাম দিল। সেহনাত মুচকি হেসে সালাম নিয়ে সকলকে বসতে বলল। সে ক্লাস নেওয়ার মাঝে একবার স্নিগ্ধর দিকে তাকালো। ছেলেটা ঘাড় গলা চুলকাচ্ছে। সেহনাত জিজ্ঞেস করল, আমি স্নিগ্ধর মিস। চুলকাতে চুলকাতে অস্থির হয়ে উঠেছে স্নিগ্ধ। তাকে আটকে উঠল। ছেলেটার শরীর অস্বাভাবিক লাল হয়ে উঠেছে, ফুলেও গেছে মনে হচ্ছে। সেহনাত ধারণা করে নিল স্নিগ্ধ হয়তো বাড়ি থেকে অ্যালার্জি জাতীয় কিছু খেয়ে এসেছে, যে কারণে অ্যালার্জি ফুটে গেছে। ছেলেটার অবস্থা আরও খারাপ হয়ে যাওয়ার আগে দ্রুত কোনো ব্যবস্থা নিতে হবে। সেহনাত অবিলম্বে অফিসের দিকে ছুটে গেল। প্রিন্সিপাল ম্যামের কক্ষে প্রবেশ করে জানালো, ম্যাম, স্নিগ্ধের শরীরে অ্যালার্জি ফুটেছে। ওর বাবা বা পরিবারের কাউকে কল করুন। প্রিন্সিপাল ম্যাম চিন্তিত হয়ে সঙ্গে সঙ্গে ফোন হাতে নিলেন। সেহরান তখন দলীয় নেতাদের সাথে গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে ছিল। মিটিংয়ের মাঝে ফোন বেজে উঠলে সে নিজেও কিছুটা বিরক্ত হলো, কিন্তু স্নিগ্ধর প্রিন্সিপাল ম্যামের নাম দেখে মিটিংয়ের মাঝেই কল রিসিভ করলো। ওপাশ থেকে ম্যাম কিছু জানালে সেহরান মাঝ মিটিং থেকেই উঠে গেল। বেরিয়ে যাওয়ার আগে ছোট্ট করে জানিয়ে গেল, আমার ছেলে অসুস্থ, দুঃখিত। সেহরান গাড়িতে বসে ফুল স্পিডে স্কুলের দিকে ছুটল। পথভর ফোনে প্রিন্সিপাল ম্যামের সাথে স্নিগ্ধর ব্যাপারে জিজ্ঞেস করতে থাকলো। সেহরান হয়তো 30 মিনিটের পথ 10 মিনিটে এসেছে। সে গাড়ি থেকে নেমে ছুটে স্কুলের ভেতর ঢুকলো। স্নিগ্ধর অবস্থা ততক্ষণে আরও খারাপ হয়েছে। শরীরের লালচে ভাব ফোলা বেড়ে গেছে। স্নিগ্ধ সেহরাতের কোলে মৃদু কাঁপছে। তার ছোট্ট হাত অস্থিরভাবে ঘাড়ে ঘষছে। সেহনাত স্নিগ্ধকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। স্নিগ্ধ বিড়বিড় করে ডাকছে, মাম্মা। সেহরান অফিস রুমে পা রেখে এই দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে গেল। দৃশ্যটা তার জন্য নতুন। তার ছেলে অন্য কারো কোলে,
অন্য কেউ তার ছেলেকে বুকের সাথে মিশিয়ে রেখেছে। শেহরান ছুটে গিয়ে ছেলের কাছে বসল। স্নিগ্ধকে নিজের কোলে নিয়ে আসতে চাইল, কিন্তু স্নিগ্ধ শেহনাদকে ছাড়ছে না। সে আবার ডেকে উঠল, মাম্মা। স্নিগ্ধর এই অবস্থার জন্য শেহনাদ ওর বাবাকেই যেন দায়ী করল। লোকটার ওপর তার এত রাগ কেন লাগছে নিজেও বুঝতে পারছে না। সে রাগ নিয়ন্ত্রণ করে কঠিন চোখে শেহরানের দিকে তাকিয়ে বলল। শেহরান বোকার মতো শেহনাদের দিকে তাকিয়ে আছে। এমন একটা অভিযোগ শুনে রাগ হওয়ার বদলে সে অবাক হয়েছে। নিজের ছেলের খেয়াল রাখতে পারে না সে। স্নিগ্ধ ক্ষীণ গলায় মাম্মাকে ডাকছে। ছেলেটার কষ্ট শেহনাদের সহ্য হচ্ছে না। সে শেহরানের দিকে তাকিয়ে প্রায় ধমকে বলল, শেহান ছোট মার কাছে কল করে জেনেছে স্নেহা এখনও বাড়ি ফেরেনি। তারপর থেকেই সমানে ইরার কাছে কল করে যাচ্ছে। এই ইচড়ে পোকা কল তুলছে না। বিরক্তিতে মুখে গালি এসে যাচ্ছে। আজ বাড়ি ফিরে স্নেহার বাচ্চার একদিন কি তার যে কদিন লাগে। সাপের 5 পা দেখেছে এই মেয়ে। চাপকে পিঠের ছাল তুলে ফেললেই সব ঠিক হয়ে যাবে। শেহান সেটে এসেছে। আজকে একটা হেয়ার অয়েলের সুর আছে। পায়েল মির্জার ডেট পাওয়া গেছে। সোহান, পেছন থেকে কোনো মেয়ে কণ্ঠ শুনে শেহরান ফেরা তাকালো। মেয়েটাকে দেখে সে নিজেও অবাক হলো। দিবা না তুমি? দিবা হেসে বলল, চিনিস তাহলে? আমি তো ভেবেছিলাম চিনবেই না। শেহান ভাসল। হাই স্কুল লাইফে এই মেয়েকে প্রচুর জ্বালিয়েছে সে। চুইংগাম খেয়ে একদিন চুলে লাগিয়ে দিয়েছিল। ব্যাচের লম্বা চুলগুলো কেটে ফেলতে হয়েছিল। তুমি এখানে কি করছো? কাজে এসেছি। তুমি? বাপের কোম্পানি। দিবা উচ্ছ্বসিত হয়ে বলল, এর মানে ফোনে তোমার সাথেই কথা হয়েছিল? শেহান ভ্রু কুচকিয়ে বলল, তুমি পায়েল মির্জার ম্যানেজার? হ্যাঁ, আগে বান্ধবী ছিলাম, এখন ম্যানেজার। সোহান বলল। পায়েল দূর থেকে ওদের দুজনকে দেখছে। দুজনকে এত হেসে কথা বলতে দেখে তার ভালো লাগলো না। শেহান আশেপাশে তাকালে পায়েলের দিকে চোখ পড়ল। দিবা শেহানকে বলল, পায়েলকে চিনতে পারোনি তুমি? চেনার কথা ছিল নাকি? দিবা অবাক হয়ে বলল, কি বলো, তুমি সত্যিই পায়েলকে চিনতে পারোনি? কিভাবে চিনবা? কিভাবে চিনবে মানে? হাই স্কুলের 5টা বছর একসাথে পড়েও বলছো কিভাবে চিনবে? এবার শেহান চমকালো। হাই স্কুলে একসাথে পড়েছে তারা। শেহান এবার অনুসন্ধানী চোখে পায়েলকে দেখতে লাগলো। এই মেয়ে তাদের স্কুলে ছিল কই, তার তো মনে পড়ছে না। ক্লাসের ফার্স্ট গার্লকে তুমি ভুলে গেলে? ফার্স্ট গার্ল শুনে শেহানের এবার মনে পড়ল। তীক্ষ্ণ চোখে তাকালো ও। 2 বিনুনি করা চশমা পরা একটা মেয়ে, সবসময় বইয়ে ডুবে থাকতো, প্রতিটা পরীক্ষায় ফার্স্ট হয়। এটা কি সেই মেয়ে? কিভাবে সম্ভব? শেহান বিস্ময় নিয়েই বলল, এই পায়েল মির্জা আমাদের ক্লাসের বই কোথায় পাইল? দিবা হাসল, বলল, তোমার অবশ্য চিনতে না পারাই স্বাভাবিক। তুমি ছিলে ব্যাক বেঞ্চের। পড়াশোনার সাথে তো দূর পর্যন্ত তোমার কোনো সম্পর্ক ছিল না। স্কুলে যেতে, দুষ্টুমি করতে, তাই তোমার সাথে ওর এত কথা ছিল না। কিন্তু তো এরকম দেখতে এরকম ছিল না। দিবা শব্দ করে হেসে উঠল। শেহানের বোকা বোকা কথা শুনে হাসি আটকাতে পারল না। তখন হাই স্কুলে পড়া বই পোকা কিশোরী পায়েল ছিল। এখন মডেলিং জগতের রাজত্ব করা পূর্ণ যুবতী পায়েল মির্জা। তখনকার ওর সাথে এখনকার ওকে মেলাতে এলে ধোকা খাবে। শেহান সত্যি ধোকা খেয়েছে। সে কিছুতেই দুজনকে মেলাতে পারছে না। শেহান বলল, ও তো পড়াশোনায় অনেক ভালো ছিল। তারপরও ডাক্তার পাইলট না হয়ে মিডিয়া জগতে কেন এলো? দিবা ছোট্ট একটা দম ফেলল। পায়েল তৈরি হয়ে গেছে, এবার শট দেবে। দিবা বলল, সেসব অনেক কাহিনী। মানুষের জীবন কি সবসময় একরকম থাকে? সময় মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় আগে থেকে কেউ বলতে পারে না। ওদের কথা বলার মাঝেই শেহানের ফোন বাজল। বড় ভাইজান এ সময় তাকে কেন মনে করছে? কল রিসিভ করে সুর তুলে টেনে সালাম দিল, আসসালামু আলাইকুম ভাইজান। শেহান দুষ্টুমির মুড়ে থাকলেও ও পাশ থেকে শেহরানের কথা শুনে গম্ভীর হয়ে উঠল। চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে স্নিগ্ধ? ফোনে কথা বলতে বলতেই শেহান বেরিয়ে যাচ্ছে। 5 মিনিটে আসছি আমি। বসকে চলে যেতে দেখে তারা পিছু ডাকতে লাগলো, কিন্তু শেহান তারা ডাক শুনে দাঁড়ালো না। শেহানকে এভাবে হন্তদন্ত হয়ে ছুটে যেতে দেখে পায়েল দিবার দিকে তাকিয়ে ইশারায় জানতে চাইল কি হয়েছে। দিবা কাঁধ উঁচিয়ে ইশারায় জানালো সেও কিছু জানে না।
সেহান দ্রুত পায়ে হাসপাতালে প্রবেশ করল। স্নিগ্ধর অ্যালার্জি ফুটেছে শুনেই তার শরীর অবশ হয়ে আসছিল। এই ছেলের একমাত্র বাদামে অ্যালার্জি, তাই তাদের বাড়িতে কখনোই বাদাম আনা হয় না। আজ কার কাছ থেকে কি খেয়েছে যে অ্যালার্জি ফুটেছে? রিসিপশনে জিজ্ঞেস করে সেহান এবার প্রায় ছুটতে শুরু করলো। কেবিনে পা রেখেই ভাইকে দেখল, ব্যগ্র কণ্ঠে জিজ্ঞেস করো, স্নিগ্ধ কোথায়? কি হয়েছে ওর? বাদাম কোত্থেকে খেয়েছে? সেহান পেছনে 2 হাত বেঁধে দাঁড়িয়ে আছে, চোখে ইশারা করে স্নিগ্ধকে দেখালো। সেহান তড়িৎ স্নিগ্ধর দিকে এগিয়ে গেল। ছোচা ইঁদুর, কি খেয়েছিস তুই? তোকে আমরা বাড়িতে খাওয়াই না? বাইরের লোকের থেকে কেন কিছু খাস বাচ্চা? স্নিগ্ধ চাচুর দিকে তাকিয়েও আবার মুখ ফিরিয়ে নিল। সেহান এতক্ষণ খেয়াল না করেও এবার খেয়াল করো রুমে তারা ছাড়াও আরও একজন আছে, যাকে স্নিগ্ধ সাপের মতো পেঁচিয়ে ধরে রেখেছে। সেহান নিজেকে সংযত করো। স্নেহনাথ ছেলেটার দিকে তাকালেই দুজনের চোখাচোখি হলো। স্নেহনাথ অপ্রস্তুত হয়ে হেসে বলল, আমি স্নিগ্ধর মিস। সেহান বোকার মতো স্নিগ্ধর মিসকে সালাম দিয়ে উঠল। আসসালামু আলাইকুম মিস। স্নেহনাথ এবার আরও বেশি অপ্রস্তুত হয়ে সালাম নিল। সেহান স্নিগ্ধকে বলল, চাচার কাছে আয় ছোট ইঁদুর, কামড়াবো না প্রমিস। সেহান স্নিগ্ধকে ধরতে গেলেই স্নিগ্ধ না বলে চিৎকার করে উঠল। সেহান হতভম্ব হয়ে এই ছেলের দিকে কতক্ষণ তাকিয়ে থেকে ভাইয়ের দিকে তাকালো। সেহান নির্বিকার, স্নিগ্ধ তার কাছেই আসছে না। সেহানের কাছে যে যাবে না জানা কথাই। স্নিগ্ধ সুস্থ হয়েছে, অনেকটা সময় হয়েছে, কিন্তু তারপর থেকে এই পুরোটা সময় সে মিসের কোলে ঝরে আছে। সেহরান ওকে নেওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু স্নিগ্ধ মিসকে ছাড়ছেই না। বেশি জোরাজোরি করতে গেলে আবার কান্না শুরু করে দিচ্ছে, তাই সেহরা তো কিছু বলতে পারছে না। সেহান ভাইয়ের পাশে এসে দাঁড়ালো। টিচার স্টুডেন্টের ওপর দৃষ্টি রেখে নিচু গলায় বলল, তোমার পোলার কাহিনী কি? মিসের সাথে থাকবে সে। সেহান কথাটা শুনে ভ্রু কুচকিয়ে ফেলল। মেসের সাথে তোমার পোলার এত খাতির কবে হলো? জানি না। সেহান চোখ জোড়া ছোট ছোট করে ফেলে স্নিগ্ধর মিসকে দেখছে। মেয়েটা অল্প বয়সী, বিয়ে হয়েছে বলে মনে হয় না। বাঙালি মেয়েরা বিয়ের পর চুড়ি নাকফুল পরে, এই মিস একটাও পরেনি, তার মানে অবিবাহিত। দেখতেও ভালোই আছে, একটু খাটো, তবে বড় জামাইয়ের কাঁধ সমান মানেই পারফেক্ট ম্যাচ। ছোট ইঁদুরকেও ভালোই আদর করে মনে হচ্ছে। সেহানের ঠোঁটে মুচকি হাসি দেখা দিল। ভাবি হিসেবে স্নিগ্ধর মিসকে তার পছন্দ হয়েছে, ভাইয়ের সাথে ভালোই মানাবে। সেহান মনে মনে বলল, ভাতে যত দেখছি আমার থেকেও ফার্স্ট। বেটা ঠিকই মা খুঁজে নিয়েছে। সেহনাথ সময়ের কথা ভাবছে। তারা হাসপাতালে এসেছে কতক্ষণ হয়েছে, কয়টা বাজে এখন? তাকে বাড়ি ফিরে রাখতে হবে। শান্তি আপু চলে আসবে। সে নরম গলায় স্নিগ্ধকে ডাকলো, স্নিগ্ধ, এখন তো তুমি সুস্থ হয়ে গেছো, এখন তাহলে তোমার বাবার সাথে বাড়ি যাও। এই কথা শুনে স্নিগ্ধ আরও শক্ত করে স্নেহনাথকে জড়িয়ে ধরল, ঘাড়ে মুখ চেপে বলল, না, আমি তোমার সাথে থাকবো মিস। স্নেহনাথ হতাশ নিঃশ্বাস ফেলল। এই ছেলে তো তার কোনো কথাই শুনছে না। অসহায় চোখে সে সেহরানের দিকে তাকালো। সেহরান বুঝতে পারল, সে এগিয়ে এসে বলল, স্নিগ্ধকাল মিসের সাথে আবার দেখা হবে, আজ বাসায় চলো। না, যাব না। সেহরান এতক্ষণ শান্ত গলায় ছেলেকে বোঝানোর চেষ্টা করেও এবার ধমকালো, মিসকে যেতে দাও স্নিগ্ধ, আমার কাছে এসো তুমি। বাবার ধমকানোতে স্নিগ্ধ ভয় পেয়ে গেল। সেহনাথ উল্টো সেহরানকে এই কথা শুনিয়ে বলল, ধমকাচ্ছেন কেন ওকে? ছোট বাচ্চা কি এত কিছু বোঝে? সেহান বুকে হাত চেপে হাই বলে উঠল। কি সুন্দর পরিবার, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। সে কি এদের 3 জনের একটা ছবি তুলে মাতাজিকে পাঠিয়ে দেবে? ছবির থেকে ভিডিও করলে বেশি ভালো হতো না? সেহনাথ নিজেই স্নিগ্ধকে বোঝাচ্ছে, স্নিগ্ধ, আমার তো বাড়ি যেতে হবে বাবা, কাল তো তুমি স্কুলে আসবে। তুমি আমাদের বাড়িতে চলো মিস। এটা হয় না স্নিগ্ধ। স্নিগ্ধ অবুঝ গলায় বলল। কেন হয় না? আমাদের বাড়ি অনেক বড়, তুমি থাকতে পারবে। অবুঝ ছেলের কথা শুনে সেহনাথ এবার হেসে ফেলল। কোনোভাবেই স্নিগ্ধকে বোঝাতে না পেরে বলল, তাহলে তুমি আমার সাথে আমাদের বাড়ি চলো। স্নিগ্ধ এবার মুখ তুলে তাকালো। সেহনাথ ওর গাল ধরে বলল, কি যাবে না? স্নিগ্ধ এবার বাবার দিকে তাকালো, কিছু ভেবে বলল, পাপাকেও নেবে? সেহনাথ অপ্রস্তুত হয়ে পড়ল। এই প্রশ্নের উত্তরও দিতে হবে, তবুও আবার লোকটা সামনেই দাঁড়িয়ে আছে। ভাতিজার বুদ্ধি দেখে সেহান হেসে উঠল, মজা করে বলল,
স্নিগ্ধর পাপাকে নিলে ওর চাচাকেও নিতে হবে মিস। শেহনাত মনে মনে ভাবছে এ কোন বিপদে পড়ল সে। এক রুমের ভাড়া বাড়িতে শান্তি আপুর সাথে থাকে, এদের কোথায় নিয়ে রাখবে? শেহনাত তৎক্ষণাৎ মাথা ঝাঁকালো। নিয়ে রাখবে মানে? পাগল হয়ে গেছে নাকি? দুইটা পরপুরুষকে সে নিজের বাসায় নিয়ে যাওয়ার কথা ভাবছে। শেহনাত হাল ছেড়ে দিয়ে শেহনানের দিকে তাকিয়ে বলল, ধমকাধমকি না করে আপনি একটু বোঝান ওকে। কাউকেই কিছু বোঝাতে হলো না। মিসকে বাজাতে শেহান এগিয়ে এলো। স্নিগ্ধর সব থেকে দুর্বল জায়গায় হাত দিয়ে বলল, আমি আসার সময় দেখে এসেছে শপিং মলের সামনে এত বড় একটা টয় ডাইনোসর দাঁড় করিয়ে রেখেছে। এতটুকুতেই কাজ হলো। স্নিগ্ধ চাচুর দিকে তাকিয়ে কৌতূহল নিয়ে বলল, সত্যি চাচ্ছু, তুমি দেখছো? আমি তোর সাথে মিথ্যা বলবো কেন? লোকটা তো আমাকে সাজছিল, বলছিল এটা আপনি স্নিগ্ধর জন্য নিয়ে যান। আমি লোকটাকে না করে দিয়েছি, বলেছি স্নিগ্ধ এটা চায় না। স্নিগ্ধ মিসকে ছেড়ে চাচুর কাছে এসে কোলে ওঠার জন্য হাত বাড়িয়ে দিয়ে বলল, চাই চাচ্ছু, আমি ওটা চাই। সেহনাত স্বস্তির নিঃশ্বাস ফেলল। শেহনারও হাফ চাইল। শেহান স্নিগ্ধর গালে চুমু দিতে দিতে বেরিয়ে যেতে যেতে বলল, নিতে চাইলে তাড়াতাড়ি চল বেটা, না হলে অন্যরা কিনে নিয়ে যাবে। রুমে এখন তারা দুজন। সেহনাতের মনে পড়ল স্কুলে সে লোকটার সাথে খারাপ ব্যবহার করেছিল। সেহনাত তার ব্যাগ নিয়ে দাঁড়িয়ে বলল, তখন স্কুলে আপনার সাথে ওভাবে কথা বলার জন্য দুঃখিত। আমার আসলে তখন মাথা কাজ করছিল না। শেহরান শান্ত দৃষ্টিতে স্নিগ্ধর মিসের দিকে তাকিয়ে আছে। নিজের ছেলেকে এরকম অবস্থায় দেখে মাথা তো তার কাজ করা বন্ধ করে দিয়েছিল। আপনি যা করেছেন আমার ছেলের জন্য করেছেন, তাই আপনাকে সরি বলতে হবে না। শেহরান আগে বেরিয়ে এলো। তার পেছনে স্নেহনাথ আসছে। শেহান নিজে গাড়ি নিয়ে এসেছিল, স্নিগ্ধকে নিয়ে চলে গেছে সে। গাড়ির কাছে এসে শেহরান দাঁড়ালো, ঘুরে স্নেহনাথের দিকে তাকিয়ে বলল, আপনার অসুবিধা না হলে আমি আপনাকে ড্রপ করে দিয়ে আসতে পারি? লোকটার ভদ্রতা দেখে স্নেহনাথের ভালো লাগলো, তবে সে বলল, আমি চলে যেতে পারবো, আপনি হয়তো কাজ ফেলে এসেছেন। কথাটা বলেই সে হাঁটা ধরল। তখন স্নিগ্ধকে নিয়ে লোকটার গাড়িতে করে এলেও এখন তার পক্ষে এই লোকের ভদ্রতাটুকু গ্রহণ করা সম্ভব হবে না। মহল্লার কেউ যদি দেখে নেয় সে একটা দামি গাড়ি থেকে নামছে, তাহলেই হবে। গাড়ির ভেতর কে আছে সেটা জানার চেষ্টা করবে না। মহল্লা ছড়িয়ে বেড়াবে চাকরি করার নাম করে সে নামি গাড়িতে কোনো লোকের সাথে ঘুরে বেড়াচ্ছে। মানুষকে তার দিকে আঙুল তোলার এতটুকু সুযোগও সেহনাথ দিতে চায় না। সেহনাথ অনেকটা দূর থেকে চলে গেলেও শেহরান এখনও সেদিকে তাকিয়ে আছে। তোমার মেয়ে স্ট্রিক্ট হলেও ভীষণ কেয়ারিং স্নিগ্ধ। স্নেহা এসে ইলাদের বাড়ির সামনে দাঁড়ালো। কাঁপা কাঁপা হাতে কলিং বেল বাজানোর একটু পরেই দরজা খুলে গেল। দরজার খুলে দিয়ে স্নেহাকে দেখে ইলার চোখ বিস্ফোরিত হয়ে উঠল। চাপা গলায় চিৎকার করে উঠে বলল, স্নেহা তুই? কাল রাতে ক্লাব থেকে চলে আসার পর অপরাধ বোধে পুরোটা রাত দৌড় নিজেকে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী মনে হচ্ছিল। স্নেহা তার বেস্ট ফ্রেন্ড, সে তার বেস্ট ফ্রেন্ডকে ফেরি কিভাবে চলে আসতে পারো? এই মুহূর্তে স্নেহাকে সহি সালামত চোখের সামনে দেখে ইলা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বান্ধবীকে ফিরে আসতে দেখে খুশি হয়ে উঠল। স্নেহা ফিরেছে, ওর কিচ্ছু হয়নি। ইরা খুশি হতে চায়, আবার এটা ভেবেও বুক কেঁপে ওঠে কাল রাতে স্নেহা কোথায় ছিল। ওর সাথে কি খারাপ কিছু হয়েছে? স্নেহা যদি জেনে যায় ওকে রেখে সে পালিয়ে এসেছিল। স্নেহার চেহারার দিকে তাকাতেই ইরার বুক কেঁপে উঠল। লাল টকটকে ফোলা চোখ, ফ্যাকাশে মুখ, পাজামায় শুকনো রক্তের দাগ। ইরা ছুটে এসে বান্ধবীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতেই বলল, কি হয়েছে তোর? কোথায় ছিলি তুই? স্নেহা কিছু বলল না, শুধু ভিজে চোখে তাকিয়ে রইল। ইরার গলা কাঁপছে। তুই ঠিক আছিস স্নেহা? কথা বলছিস না কেন? স্নেহা তবুও কিছু বলছে না, পাথরের মতো দাঁড়িয়ে আছে। ইলা নিজেকে সামনে নিল, চোখের পানি মুছে স্নেহার হাত ধরে ভেতরে নিয়ে এলো। ইলা স্নেহাকে সোফায় বসিয়ে ওর জন্য পানি আনতে গেল। পানি খা। স্নেহা পানির গ্লাস হাতে নিল, পানি খেতে গিয়ে ডুকরে কেঁদে উঠল। ইলা পাশে বসে স্নেহাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল। বান্ধবীকে এই অবস্থায় দেখে তার বুক চিরে যাচ্ছে। কাল যদি মৌয়ের কথা শুনে চলে না আসতো তাহলে স্নেহার সাথে এসব কিছুই হতো না। স্নেহা বান্ধবীকে চেপে ধরে হু হু করে কাঁদছে। ইলা ওকে শান্ত করার চেষ্টা করলো। চুপ কর, কিচ্ছু হয়নি, কেন কাঁদছিস তুই? স্নেহার কান্না থামল না। গত রাতে তার সাথে কি কি হয়েছে মনে করেই কান্নার বেগ আরও বেড়ে গেল। সে জানে না কে তাকে ছুঁয়েছে, ওই লোকটাকে। হঠাৎই ভাঙা গলায় বলে উঠল, আমার সব শেষ হয়ে গেছে ইলা।
বলেই চিৎকার করে কাঁদতে লাগলো। ইরা হতবিহ্বল হয়ে স্নেহার মুখের দিকে তাকিয়ে আছে। কি বলবে এসব এই মেয়ে? ইরা এসব ভাবতে চায় না, তার বান্ধবীর সাথে কিছুই হয়নি। ইলা ধমকে উঠে বলল, একদম বাজে কথা বলবি না। কি শেষ হওয়ার কথা বলছিস তুই? আমি জানি তোর কিছুই হয়নি। তোর ছোট ভাই আমাকে কল করে পাগল করে দিচ্ছে। বাড়ি ফিরে যা তুই। খবরদার কাল রাতের কথা আরেকবার মনে করেছিস তো? আমাদের জীবনে ওরকম কোনো রাত আসেনি। স্নেহা শূন্য না, সে নিজের মতো বলে যাচ্ছে, আমি বাড়ি ফিরে কোন মুখে নিয়ে ভাইয়াদের সামনে দাঁড়াবো? কালো ছোট ভাইয়া আসতে দেয়নি বলে মনে মনে ভাইয়াকে কত কিছু বলেছি। ভাইয়াদের শাসনকে সবসময় পায়ের শিকল মনে করেছি, অথচ বোকা আমি, এটা বুঝতেই পারিনি এই শিকলেই আমার সুরক্ষার কবচ। দেখ না, একদিন শিকল ছেড়েই আমি সব শেষ করে ফেলেছি। কথা শেষ করেই স্নেহা দুহাতে মুখ লুকিয়ে কেঁদে উঠল। তার কান্নার শব্দে ঘরটা ভারী হয়ে উঠেছে। ইলা নিজেও কাঁদছে। স্নেহা না জানুক, সে তো জানে আসল অপরাধী সে নিজে। বান্ধবীর সাথে বেইমানি করেছে সে। তার মতো বান্ধবী আল্লাহ পৃথিবীর কাউকে না দিক। ডাইনোসরের মিথ্যা গল্প শুনিয়ে ছোট ইঁদুরকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেলেও বিশাল সাইজের এক ডাইনোসর নিয়ে ফিরতে হয়েছে, যেটা পেয়ে স্নিগ্ধ এখন সব ভুলে গেছে, এমনকি মিসকেও। শেহান স্নিগ্ধকে নিয়ে আগে বাড়ি ফিরেছে। ভেতরে পা রেখেই স্নেহার দেখা পেল। স্নেহাকে দেখে শেহানের কপাল কুঁচকে উঠল। জিজ্ঞেস করল, তোর আবার কি হয়েছে? স্নেহা ভাইয়ের দিকে তাকাতে পারছে না। তার মনে ভয় হচ্ছে ভাইয়া সব জেনে যাবে। শেহান বোকার মতো স্নেহাকে দেখছে। স্নিগ্ধ এখন সুস্থ থাকলেও এই মেয়েকে অসুস্থ লাগছে। কেটে কেটে চোখ ফুরিয়ে ফেলেছে। নিশ্চয়ই স্নিগ্ধর অসুস্থতার কথা শুনেই এত কেঁদেছে। বোনটার জন্য শেহানের মায়া হলো। এত নরম মন নিয়ে এই মেয়ে বেঁচে থাকবে কিভাবে? একে বিয়ে দিলে তো ঝামেলায় পড়ে যেতে হবে। শ্বশুরবাড়ির লোকেরা কি তার বোনকে তাদের মতো ননির পুতুল বানিয়ে রাখবে? শেহান মমতা ভরা গলায় বলল, স্নিগ্ধ এখন একদম ঠিক আছে। স্নেহ, আর কাঁদিস না। ভাইয়ের কথায় স্নেহার বুকটা আরও ভার হয়ে উঠল। ভাইয়ার সামনে দাঁড়াতে পারল না সে। চোখে পানি জমে উঠতেই মুখে হাত চাপা দিয়ে কেঁদে উঠে দৌড়ে ঘরে ঢুকে গেল। হঠাৎ এমন অদ্ভুত আচরণে শেহান হতবাক হয়ে তাকিয়ে রইল। স্নেহার বাচ্চার মাথা গেছে। স্নিগ্ধ চাচ্চুকে জিজ্ঞেস করল, ফুপিনের কি হয়েছে চাচ্চু? শেহান স্নিগ্ধকে চেপে ধরে গালে কুট করে কামড় বসিয়ে দিয়ে বলল, তোর ফুপিনের বিয়ের বয়স হয়েছে, বিয়ে দিচ্ছি না বলে কাঁদছে। শেহরান ফিরল আর একটু পরে। ছেলেকে কোলে নিয়ে অনেকটা সময় ধরে বুকের সাথে মিশিয়ে রাখল। সে কতটা ভয় পেয়ে গিয়েছিল কাউকে বোঝাতে পারবে না। স্নেহার কথা শুনে শেহরান স্নিগ্ধকে কোলে নিয়ে স্নেহার ঘরে এলো। স্নেহা শুয়ে কাঁদছিল। ভাইয়ার কণ্ঠ শুনে তাড়াতাড়ি করে চোখ মুছে ফেলল। ভাইয়া ঘরে ঢুকলে উঠে বসল। শেহরান বোনের চোখ দেখে সামান্য হেসে বলল, স্নিগ্ধ তোকে দেখতে এসছে। স্নিগ্ধ কোলে যাওয়ার জন্য ফুপিনের দিকে হাত বাড়িয়ে দিল। স্নেহা স্নিগ্ধকে কোলে নিয়ে দুই গালে চুমু খেল। শেহরান তার বোনকে দেখে স্নিগ্ধকে বলল, তোমার ফুপিনকে আদর করে দাও তো বাপ্পা। ফুপিন তোমার জন্য কত কেঁদেছে। স্নিগ্ধ তার কোমল হাতে ফুপিনের গাল ধরে বলল, তুমি কেঁদেছো? আর কেঁদো না, আমি তোমাকে চকলেট দেবো, আইসক্রিমও দেবো। স্নেহা এবার স্নিগ্ধকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ফেলল। তার বুকের ভেতর কেমন ঝড় বয়ে যাচ্ছে সে কাউকে দেখাতে পারবে না। একবার ভেবেছিল বাড়ি না ফিরে কোথায় পড়ে মরে যাবে। পর মুহূর্তে এই মানুষগুলোর চেহারা চোখের সামনে ভাসতে মরার কথাও ভাবতে পারল না। সে না থাকলে মানুষগুলো কষ্ট পাবে, তার অমন মৃত্যুতে ভেঙে পড়বে। স্নেহা এই মানুষগুলোকে কষ্ট দিতে চায় না, তবে তার যে এখন বেঁচে থাকতেও ইচ্ছে করছে না। এই মানুষগুলোর সামনে দাঁড়ালে নিজেকে নোংরা পাপী মনে হচ্ছে। তাজওয়ার এক হাতে ফোন নিয়ে কাউকে কল করছে, অন্য হাতে একটা জিনিস ধরে দাঁড়িয়ে আছে। তার কপালে ভাঁজ পড়েছে। জিনিসটা ঘুরিয়ে ফিরিয়ে দেখে চিনতে পেরেছে, তবে নাম মনে করতে পারছে না। এই জিনিস মেয়েরা পায়ে পড়ে, ঝুনঝুন শব্দ হয়। কি যেন বলে একে, নুপুর টুপুর হয়তো কিছু একটা বলে, কিন্তু সে ভাবছে তার বেডরুমে এই জিনিস কোথা থেকে এলো। হঠাৎ তার গত রাতের ওই মাতাল খরগোশের কথা মনে পড়ল। এই জিনিস ওই মেয়েই ফেলে গেছে। মন্টু কল ধরে তাজওয়ার বলল, সালা ডেন্ডিখোর, মাল খেয়ে পড়ে আছিস কুত্তার বাচ্চা। আমার কেন তোদেরকে কল দিতে হয়? টাকা যেতেই ফোনে না ঢুকিয়ে সব নিজেদের ওইখানে ঢুকাস, বন্দির বাচ্চা। ওপাশ থেকে মন্টু মাফ টাফ চেয়ে বলল, আজ সারাদিন ভাবের পিছনে ছুটছি ভাই। আপনারে একটু পরেই কল করতাম।
খবর কি তোর ভাবির? মন্টু আজকের পুরো দিনের কাহিনী সবটা বলল। সব শুনে তাজওয়ার বিরক্ত গলায় বলল, তোর ভাবি শেরওয়ান সিকদারের সাথে হাসপাতালে গেছে, ওই শালার ছেলেকে নিয়ে গেছে। ওই ছেলের আবার কি হয়েছে? জানি না, মনে হয় অসুস্থ হয়ে পড়েছিল। অসুস্থ হোক বা মরে যাক, সাপ হোক, তোর ভাবি কেন যাবে? ভাবি শুধু যায়নি, কোলে নিয়ে গাড়িতে উঠেছে। তাজওয়ারের এবার মেজাজ খারাপ হতে শুরু করেছে। মন্টু বলল, হাসপাতাল থেকে বেরিয়েও দুজন দাঁড়িয়ে কথা বলেছে। মেজাজ পুরোপুরি হারিয়ে ফেলে তাজওয়ার মন্টুকে কয়েকটা বিশ্রী গালি দিয়ে কল কেটে দিল। সিকদারের বেটা তো দেখছি আমার ধৈর্য নিয়ে খেলছে। যতই আমি ভদ্র মানুষ হয়ে থাকতে চাচ্ছি, এই শালা ততই আমার পেছনে আঙুল দিচ্ছে। সে রাজনীতি করে না, তাই শেহরান শিকদারের সাথে তার কোনো শত্রুতা নেই। বাপের শত্রুতা আছে, সেটা বাপ বুঝে নেবে। সে কারো মাঝে পড়তে চায় না, কিন্তু এখন দেখা যাচ্ছে তার হবু বউয়ের আগে পিছে ঘুরিয়ে শিকদারদের ব্যাটা পার্সোনালি তার সাথে শত্রুতায় নামতে চাচ্ছে। ঠিক আছে, তুমি আমার পথে এলে আমি তো তোমার জন্য ফুল বিছিয়ে রাখবো না। কথা বলতে বলতে নুপুরটার দিকে চোখ গেল। জিনিসটা ফেলে দেওয়ার বদলে তার স্বভাবের বিরুদ্ধে গিয়ে ওটা ট্রাউজারের পকেটে রেখে দিল। হাসপাতাল থেকে ফিরেই রান্না চাপিয়ে দিয়েছিল। গোসল করে খেয়ে বিছানায় গাটা একটু লাগিয়েছিল। কখন চোখ লেগে গেছে নিজেও জানে না। শান্তি আপু এসে ডেকে তুলল। সেহনাত দেখল রাত 8টা বেজে গেছে। শান্তি বলল, সারাদিন দৌড়ের উপর থাকলে শরীর ক্লান্ত হবে না? ঘুমের একমাত্র ওষুধ ক্লান্তি। সেহনাত হাত মুখ ধুয়ে এসে বিছানায় বসল। স্নিগ্ধর কথা মনে পড়ছে। ছেলেটার খোঁজ নেওয়া হয়নি, কিন্তু কিভাবেই বা খোঁজ নেবে? স্নিগ্ধর বাবার ফোন নাম্বার তার কাছে নেই। অবশ্য প্রিন্সিপাল ম্যামের থেকে যে নেওয়া যায়। সেহনাত একবার ভাবল, এখন রাত হয়ে গেছে, রাতে কল দিলে যদি বিরক্ত হয়, কাল সকালে না হয় খোঁজ নেবে। কিন্তু সকাল পর্যন্ত সে থাকতে পারলে তো। প্রিন্সিপাল ম্যামের থেকে স্নিগ্ধর বাবার নাম্বার নিয়ে রাতেই কল করো। স্নিগ্ধ তখন বাবার বুকের উপর শুয়ে কুটকুট করে গল্প করছে। এ সময় শেহরানের ফোন বাজতে অচেনা নম্বর দেখেও সে কল তুলল। কল রিসিভ হয়েছে দেখে সেহরান গলা পরিষ্কার করে সালাম দিল। মেয়ে কণ্ঠ শুনে শেহরান চিনতে পারল না কে কল দিয়েছে। সে সালাম দিল। ওয়ালাইকুম আসসালাম। মিস্টার সাইফ, আমি স্নিগ্ধর মিস বলছি। শেহরান হাসল, কারণ স্নিগ্ধর মিস তাকে মিস্টার সাইফ বলছে। স্নিগ্ধর মিস এখনও তার নামটা পর্যন্ত জানে না, অথচ শহরের অলিগলিতে তার পোস্টার লাগানো আছে। স্নিগ্ধর জন্ম নিবন্ধন কার্ডে স্কুলে বাবার নামের জায়গায় সাইফ আহসানের নাম দেওয়া। স্নিগ্ধর পুরো নামও স্নিগ্ধ মিস সাইফ, যার অর্থ স্নিগ্ধ সাইফের ছেলে। স্নিগ্ধর কথা জানতে কল দিয়েছিলাম। স্নিগ্ধ এখন কেমন আছে? সেহরাত কিভাবে বলবে বুঝতে পারছে না। ভেবেছিল কাল স্কুলে ছেলেটার সাথে দেখা হবে, কিন্তু কাল শুক্রবার, স্কুল বন্ধ। সেহরাত ইতস্তত ভাব কাটিয়ে বলল, মিস্টার সাইফ, আমি কি কাল স্নিগ্ধকে দেখতে আপনাদের বাড়িতে আসতে পারি? কাল পরশু 2 দিন স্কুল বন্ধ, আমার স্নিগ্ধকে দেখতে ইচ্ছে করছে। স্নিগ্ধ বাবার দিকে তাকিয়ে আছে, বোঝার চেষ্টা করছে বাবা কার সাথে কথা বলছে। শেহরান ছেলের দিকে তাকিয়ে বলল, স্কুলে যখন আমার অনেক কষ্ট হচ্ছিল তখন মিস আমার কপালে চুমু খেয়েছিল। দিনুদও তো তোমাকে চুমু খায়। দিনু তোমার মাম্মা না? তাই মিসও আমার মাম্মা। শেহরান দীর্ঘশ্বাস ফেলল, ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, দিদিন তো তোমার দাদুনের ওয়াইফ, মিস তো তোমার বাবার ওয়াইফ না আব্বা। স্নিগ্ধ এবার মাথা তুলে বাবার দিকে তাকালো, কৌতূহলী হয়ে জানতে চাইল, ওয়াইফ কি বাবা? শেহরান হেসে ছেলের কপালে চুমু খেল। তখনই দরজার বাইরে থেকে শেহানের চিৎকার শোনা গেল, কই রে তুই? আমার সাথে ঘুমাবি কথা দিয়েও গেলে না যে? চাচু তাকে নিতে এসেছে বুঝতে পেরে স্নিগ্ধ চট করে বাবার বুকের ওপর শুয়ে পড়ল। চোখ বন্ধ করে ফিসফিস করে বলল, চাচুকে বলে দাও পাপা আমি ঘুমিয়ে পড়েছি। ছেলের কাণ্ড দেখে শেহরান হাসি আটকাতে পারল না, হাসতে হাসতেই বলল, এই ছোট ইঁদুর, বের হবি তুই, নাকি আমি দরজা ভেঙে ভেতরে এসে তোকে কিডন্যাপ করে নিয়ে যাব? স্নিগ্ধ ফিসফিস করে বলল, চাচুকে যেতে বল পাপা, আমি ঘুমিয়ে পড়েছি। শেহরান তার ছেলের ভয় পাওয়া দেখে ভাবছে তার ভাইটা ছেলেটাকে কতটা টর্চার করে, যার কারণে স্নিগ্ধ ওর কাছে যেতে এতটা ভয় পায়। এই পাগলের ভালোবাসা তার ছেলের জন্য রীতিমতো আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। না, কালই শেহানকে শাসিয়ে দিতে হবে। আমার ছেলেকে আদরের নাম করে একদম টর্চার করবি না তুই। এরপর থেকে আমার ছেলের গালে কামড় দিলে আমি সত্যি সত্যি তোর দাঁত ভেঙে ফেলবো। আমার তুলোর মতো নরম ছেলে, কোন সাহসে ওকে চটকাস তুই? বাচ্চাদের এত চটকাতে মন চাইলে নিজে বিয়ে করে বাপ হ। শেহান ধৈর্যশালী বান্দা, এখনও যায়নি সে। শেহরান গলা উঁচিয়ে বলল,
স্নিগ্ধ ঘুমিয়ে পড়েছে, তুইও গিয়ে ঘুমা, আর সকালে আমার সাথে দেখা করবি, তোর সাথে কথা আছে। ছুটির দিনেও শেহনাদকে তৈরি হতে দেখে শান্তি জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছিস? রাস্তায় বের হওয়ার পর থেকে অদ্ভুত এক অস্বস্তি ঘিরে ধরল। মনে হলো আজও কেউ তাকে ফলো করছে। রাস্তার ভিড়ের মধ্যে বারবার পেছনে তাকালেও কাউকে চোখে পড়ছে না। নিজের মনে ফুসতে ফুসতে সেহনাত বলল। শিকদার বাড়ির সামনে দাঁড়িয়ে সেহনাতের মুখ হা হয়ে গেল। এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? চোখ ফেরানো যায় না এমন। 4 তলা বিশাল বাড়ি, সামনের উঁচু গেটের 2 পাশে দণ্ডায়মান সিংহমূর্তি। সেহনাত তাড়াতাড়ি ব্যাগ থেকে ফোনটা বের করে অ্যাড্রেসটা আবার মিলিয়ে নিল। ভুল বাড়িতে চলে এলো নাকি? কাল রাতে স্নিগ্ধর বাবার কাছ থেকে অ্যাড্রেস নিয়েছিল, তিনি নিজেই এই ঠিকানাটা পাঠিয়েছেন। না, ভুল বাড়িতে আসিনি। গেটের কাছে এগোতেই দারোয়ান কড়া গলায় বলল, কোথায় যাবেন? সেহনাত এক মুহূর্ত থমকাল। এমন বাড়ি আগে কখনো সামনে থেকে দেখেনি। নিজের বেশভূষা হঠাৎই তার কাছে অতি সাধারণ মনে হতে লাগলো। তবে সে আত্মবিশ্বাস ধরে রেখে স্বাভাবিক গলায় বলল, আমি স্নিগ্ধর মিস, ওর সঙ্গে দেখা করতে এসেছি। দারোয়ান খানিকটা অবাক হয়ে তাকালো, তারপর হেসে মাথা নেড়ে বলল, ও শিকদের মেধা, ভেতরে যান, স্যার আগেই বলে রেখেছেন আপনি আসবেন। বিশাল গেট ধীরে ধীরে খুলে গেল। ভেতরে পা রাখতেই সেহরাতের মনে হলো সে এক অচেনা জগতে ঢুকে পড়েছে। এক পাশে সাজানো বাগান, অন্য পাশে বিশাল বড় সুইমিং পুল। শেহান ফোন চাপতে চাপতে বের হচ্ছিল। সদর দরজার বাইরে পা রেখে সামনে তাকাতেই সেহনাতকে দেখল। এক গাল হেসে লম্বা করে সালাম দিল। আসসালামু আলাইকুম মিস। হাসপাতালে এই ছেলেটাকে দেখেছে সেহনাত, স্নিগ্ধ চাচা। সে সালামের জবাব দিয়ে বলল, স্নিগ্ধ কেমন আছে? শেহান ফোন পকেটে ঢুকিয়ে রেখে বলল, নিজেই দেখে নেবেন, চলুন। শেহান আর বেরোলো না, সেহনাতকে নিয়ে ভেতরে চলে এলো। ভেতরে এসে প্রথমে তার মাতাজির সাথে দেখা হলো। ছেলের সাথে একটা মেয়েকে দেখে ফারহানা চেঁচিয়ে ওঠার আগেই শেহান বলে উঠল, উনি আমার জন্য আসেননি, স্নিগ্ধকে দেখতে এসেছেন, স্নিগ্ধর মিস। ফারহানা শান্ত হলো, তবে তার বিশ্বাস হলো না এটা স্নিগ্ধর মিস। এই মেয়ের আগেও আরও 3টা মেয়ে তার বাড়িতে এসে উঠেছে। তাদের দাবি ছিল শেহান তাদের বিয়ে করবে বলে কথা দিয়েছে। এই ছেলের ওপর ফারহানার বিন্দু পরিমাণ ভরসা নেই। চোখ মুখ কঠিন করে সে সেহরাতকে কিছু বলতে যাবে, তার আগেই শেহরানের গলা শোনা গেল, উনি স্নিগ্ধর মিস মা, স্নিগ্ধকে দেখতে এসেছেন। সেহরাত বাড়িতে ঢোকার পরপরই মন্টু ঝন্টু আড়াল থেকে বেরিয়ে এলো। ঝন্টু গাল চুলকাতে চুলকাতে বলল, এইটা শিকদার বাড়ি না। মন্টু উত্তর করল না। পকেট থেকে ফোন বের করে ভাইকে কল লাগালো, কিন্তু তাজও আর কল তুলল না। পরপর কয়েকবার রিং হয়ে কেটে গেলেও ভাই কল না তুললে মন্টু বলল। সেহনাত স্নিগ্ধর দাদির সাথে হালকা পাতলা কথা বলে স্নিগ্ধকে দেখতে চলে গেল। ভাইয়ের পেছন পেছন ছোট ইঁদুরের মিস চলে গেলে শেহান মায়ের কাছে এসে কাঁধে হাত রেখে দাঁড়ালো, মুখ গোমরা করে বলল, তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করো মা, আমার বউ তুমিই পছন্দ করে আনবে। ফারহানা কঠিন চোখে ছেলের দিকে তাকালো। দুনিয়ার অর্ধেক মেয়েদের বিয়ে করার কথা দিয়ে রেখে এখন মায়ের সাথে আহ্লাদ লাগাচ্ছে। আমার বউ তুমি পছন্দ করে আনবে। শেহান পেছন থেকে ভাই ও তার ছেলের মিসকে দেখে বলল, পুত্রবধূ হিসেবে টিচার মেয়েকে তোমার কেমন লাগবে মা? ফারহানা সন্দেহ নিয়ে ছেলের দিকে তাকিয়ে জানতে চাইল, টিচার মেয়েকে কথা দিয়ে রেখেছিস তুই? শেহান মুখ বাঁকালো। মার চোখে তার ইমেজ এত নষ্ট হওয়ার কারণ সে আজও খুঁজে পেল না। জীবনে 2-1টা প্রেম না করেও বদনাম হয়ে গেছে। ধুর, আমার জন্য না, ওইদিকে দেখো দুজনকে কেমন লাগছে। ছেলের দৃষ্টি অনুসরণ করে ফারহানা তাকালো। বড় ছেলে ও নাতির টিচারকে যেতে দেখা যাচ্ছে। স্নিগ্ধর মিসের কিন্তু বিয়ে হয়নি। ইনি কাল তোমার নাতিকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। তোমার নাতি এনাকে ছাড়াই আসতে চাচ্ছিল না। ফারহানা বিস্মিত চোখে আবার মেয়েটার দিকে তাকালো, কিন্তু ততক্ষণে ওরা দৃষ্টির বাইরে চলে গেছে। ফারহানার হঠাৎ করে কি হলো কে জানে, সে যাকে ডাকতে লাগলো, ঝুমা, এই ঝুমা কোথায় তুই? তাড়াতাড়ি দেখে যা। মাকে ব্যস্ত হতে দেখে শেহান হাসল। তার কাজ সে করে দিয়েছে, বাকিটা মায়ের ওপর ছেড়ে দিল। শেহরানের পেছনে হাঁটতে হাঁটতে সেহনাত আশেপাশে তাকিয়ে দেখছে। তার কাছে বাড়িটাকে গোরখ ধাঁধার মতো মনে হচ্ছে। এখন যদি তাকে বলা হয় নিজে নিজে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, তাহলে সে হয়তো বেরোবার পথই খুঁজে পাবে না। স্নিগ্ধ নিজের রুমে নেই। শেহরান শেহনাতের দিকে তাকিয়ে বলল, হয়তো ওর ফুপিনের কাছে গেছে।
ওদেরকে স্নেহার রুমে যেতে হয়নি। স্নেহা স্নিগ্ধকে কোলে নিয়ে ছাদ থেকে ফিরছিল। স্নিগ্ধ হেসে হেসে ফুপির সাথে কথা বলছে। হঠাৎ তার চোখ মিসের দিকে পড়ে সে ফুপির কোল থেকে গড়িয়ে নেমে গেল। মিস বলে চেঁচাতে চেঁচাতে দৌড়ে সেহেনাতের কাছে চলে গেল। সেহেনাতের পা জড়িয়ে ধরে খুশিতে টকবক করে বলতে লাগলো, তুমি কখন এসেছো মিস? সেহেনাত স্নিগ্ধর সামনে নিচু হয়ে বসল। ছেলেটার ঘাড় গলা এখনো লাল হয়ে আছে। সেহেনাত স্নিগ্ধর গাল ধরে মৃদু হেসে জিজ্ঞেস করল, কেমন আছো তুমি? আম গুড। আমি কিন্তু তোমাকে যেতে দেব না মিস, তুমি আজ আমার সাথে থাকবে। এখানে আসার পর সেহেনাত এই ভয়ই পাচ্ছিল। সে হাসল। মিস থাকবে বলছে না দেখে স্নিগ্ধ বলল, বলো। সেহেনাত বুঝতে না পেরে বলল, কি বলবো? তুমি আজ আমার সাথে থাকবে, বলো। এখন যদি স্নেহনাথ না বলে তাহলে ছেলেটা কষ্ট পাবে। বললেই তো সে আর থাকবে না, পরে ওকে বুঝিয়ে রেখে চলে যাবে। তাই বলল, আচ্ছা থাকবো। এই কথা শুনে স্নিগ্ধ খুশি হয়ে সেহেনাতকে জড়িয়ে ধরল। সেহেনাত দুই পায়ের ওপর ভর দিয়ে বসেছিল। স্নিগ্ধ ঝাঁপিয়ে পড়ায় সে পড়ে যেতে নিল, কিন্তু পেছনে সেহেরান দাঁড়িয়ে থাকার কারণে পড়ল না। ওর পায়ের সাথে বাধা পেল। মা ও ছোট মাকে স্নিগ্ধর মিসকে নিয়ে এত বেশি ব্যস্ত হতে দেখে সেহেরান বিষয়টা সহজে ভাবে নিতে পারে না। এই দুই মহিলার মাথায় কি চলছে আল্লাহ জানে। সেহান মা চাচির কাণ্ড কাহিনী দেখে মিটি মিটি হাসছে। চাচিকে একা পেয়ে জিজ্ঞেস করো, ছেলের বউ পছন্দ হয়েছে ছোট মা? আরে না, নিচের মুখ দেখে কি তোমার মনে হচ্ছে উনি ওই ধরনের মেয়ে? তুমি তো মানুষ চিনতে ভুল করো না ছোট মা। ফারহানা সেহেনাতকে নিজের পাশে বসিয়ে ওর নাম বাবা মায়ের খোঁজ নিচ্ছে। স্নিগ্ধ পুরোটা সময় মিসের কোলেই বসে আছে। তোমার বাবা কি করেন মা? আমার বাবা বেঁচে নেই। কথাটা শুনে ফারহানার মেয়েটার জন্য মন খারাপ হলো। বাবার কথা এড়িয়ে গিয়ে বলল, তোমার বাবা কেমন আছেন? সেহেনাত হেসে বলল, আমার মাও নেই আন্টি, আমি এতিমখানায় বড় হয়েছি। সেহান এতক্ষণ হাসি মজা করেও এবার সিরিয়াস হলো। মেয়েটার সত্যিই কেউ নেই। মেয়েটাকে বাবা মার কথা মনে করিয়ে দিয়ে ফারহানা অপ্রস্তুত হলো। ব্যথিত গলায় বলল, দুঃখিত মা, আমি বুঝতে পারিনি। সেহেনাত আগের মতোই হেসে বলল, দুঃখিত হওয়ার কিছু নেই আন্টি, কারো বাবা মাই আজীবন বেঁচে থাকে না। বাবা মার কথা মনে পড়লে আমার কষ্ট হয় না, বরং ওনাদের নিয়ে কথা বলতে ভালো লাগে আমার। সেহেরান এতক্ষণ এখানে ছিল না, একটু আগেই এসেছে। এসে সেহেনাতের শেষের কথাগুলো শুনেছে সে। সেহেনাত চলে যেতে চাইলেও ফারহানা ও ঝুমা তাকে জোরাজোরি করে রেখে দিল। দুপুরে না খেয়ে কিছুতেই যেতে দেবে না। সবার সাথে খেতে বসে সেহেনাত অস্বস্তিতে পড়ে গেল। সে একা মানুষ, সবসময় একা খেয়ে অভ্যস্ত। টেবিল ভর্তি মানুষের সামনে কিছুই খেতে পারছে না। ঝুমা সেহেনাতকে মাছ দিতে নিলে সেহেনাত বলল, আমি মাছ খাই না। ওর এই কথা শুনে সেহেরান চোখ তুলে তাকালো। সেহান হেসে বলল, আমাদের ছোটই দুটো মাছ খায় না। স্নিগ্ধ স্নেহার হাতে খাচ্ছে, মুখে ভাত নিয়ে খেতে খেতে বলল, ফিশে অনেক কাটা। সেহান মজা করে সেহেনাতকে জিজ্ঞেস করল, আপনিও কি কাটার জন্য মাছ খান না ছোট ইঁদুরের মিস? সেহেনাত সত্যিই কাটা বাছার জন্যই মাছ খায় না, কিন্তু এই কথাটা স্বীকার করতে লজ্জা পাচ্ছে। ফারহানা বলল, আচ্ছা মাছ খেতে হবে না, তুমি মাংস দিয়ে খাও। সেহেনাত ভেবেছিল খেয়ে দিয়ে চলে যাবে, কিন্তু স্নিগ্ধ যে কোলে উঠে গলা জড়িয়ে ধরেছে, কেউই ওকে ছাড়িয়ে নিতে পারছে না। সেহেনাত বলল, স্নিগ্ধ লক্ষ্মী ছেলে, যেতে দাও আমায় বাবা। স্নিগ্ধ কাঁদো কাঁদো মুখে বলল, না, তুমি বলেছিলে থাকবে। সেহেনাত অসহায় চোখে সকলের দিকে তাকায়। মিসকে চেপে ধরে রাখবি, একদম যেতে দিবি না ছোট ইঁদুর। মিস যাওয়ার কথা বললেই চিৎকার শুরু করবি। স্নিগ্ধ চাচুর কথা মনে রেখেছে, তাই এখন সেহেনাত যাওয়ার কথা বললেই সে কাঁদতে শুরু করলো। সেহেনাত ছেলেকে বোঝাচ্ছে। স্নিগ্ধ বাবার কথা শুনতেও নারাজ। নাতিকে এভাবে কাঁদতে দেখে ফারহানা উপায় না পেয়ে বলল, আজ না হয় তুমি থেকে যাও না, আমার নাতিটাকে কাঁদিয়ে রেখে যেও না। থেকে যাওয়া ছাড়া সেহেনাতের কাছে আর কোনো উপায় ছিল না। স্নিগ্ধর কান্নাকাটি দেখে তার নিজেরও খারাপ লাগছিল। ছেলেটাকে কাঁদিয়ে যেতে ইচ্ছে করলো না, তাই বাধ্য হয়ে থাকলো। তবে সেহেরান তাকে আশ্বস্ত করেছে স্নিগ্ধ প্রতিদিন দুপুরে ঘুমায়, আজও ঘুমালে সে চলে যেতে পারবে। স্নিগ্ধ তার মিসকে তাদের বাড়ি ঘুরিয়ে দেখিয়েছে, আঙুল ধরে টেনে নিয়ে প্রতিটা কোণা কোণা দেখিয়ে। ফুপির ঘর, চাচুর ঘর দেখিয়ে এখন নিজের ঘরে এসেছে। এই ঘরটা বিশাল। সেহেনাত এক ঘরের দুই রূপ দেখে অবাক হলো।
একপাশে তাকালে মনে হয় ঘরটা সত্যিই স্নিগ্ধর, কারণ এপাশের দেয়ালের রংধনুর 7 রঙে করা। স্নিগ্ধর পড়ার টেবিল খেলনা দিয়ে ভরা, অন্য পাশের দেয়ালের রং ধবধবে সাদা। সাদা রং সাদা হবে এটাই স্বাভাবিক, কিন্তু এই সাদা রং যেন একটু বেশিই সাদা। এপাশে দেখে মনে হচ্ছে এটা স্নিগ্ধর বাবার রুম। সেহরান আসলে ছেলেকে আলাদা রুম দেওয়ার কথা ভাবেনি, ভাবার প্রয়োজন পড়েনি। ছেলে যেমন তাকে ছাড়া থাকতে পারে না, সেও তেমন ছেলেকে ছাড়া থাকতে পারে না। স্নিগ্ধ যত বড়ই হয়ে যাক, সে কখনো নিজ থেকে ছেলেকে আলাদা রুম দেবে না। বড় হয়ে ছেলে যদি আলাদা রুম চায় তখন না হয় ভাববে। স্নিগ্ধ সেহরাতের হাত ধরে বিছানার কাছে নিয়ে এলো। এখানে বসো মিস। একটা লোকের বেডরুমে এসেছে, এটাই তো কেমন কেমন লাগছে। আবার লোকটার বিছানায় বসবে। তবে সেহরাতের মাথায় একটা বুদ্ধি এলো। সে বলল, ঠিক আছে, তুমি আসো, তোমাকে শুয়ে শুয়ে গল্প শোনাই। সেহরাত চাচ্ছে গল্প শুনিয়ে স্নিগ্ধকে ঘুম পাড়িয়ে ফেলতে, যাতে ও চলে যেতে পারে। স্নেহা স্নিগ্ধকে ঘুম পাড়ানোর জন্য নিতে চেয়েছিল। স্নিগ্ধ যায়নি। তার বাবা ঘুমানোর কথা বললেও বলেছে ঘুম পায়নি। এই ছেলে না ঘুমালে সে যেতে পারবে না। মিস গল্প শোনাবে শুনে স্নিগ্ধ 2 লাফে বিছানায় উঠে বসল। সেহরাত বালিশ টেনে ওকে শুইয়ে দিয়ে বলল, তুমি চোখ বন্ধ করো, আমি গল্প শোনাই। চোখ বন্ধ করবো কেন মিস? চোখ বন্ধ করে ইমাজিন করবে। ওকে। সেহরাত ভেবে পাচ্ছে না কি গল্প শোনাবে সে। তাকে কেউ কখনো গল্প শোনায়নি। সে জানে না বাবা মা বাচ্চাদের কি গল্প শোনায়। বইয়ে পড়া গল্পগুলো শোনাবে। স্নিগ্ধ কি ওসব গল্প বুঝবে? গল্প বলছে না কেন মিস? বলছি, দাঁড়াও একটু। স্নিগ্ধ সত্যি সত্যি উঠে দাঁড়াতে চাইলে সেহরাত অবাক হয়ে বলল, কি হলো, উঠছো কেন? তুমি তো দাঁড়াতে বললে। সেহরাত কপাল চাপড়ালো। সেই আস্ত এক গাধা। দাঁড়াতে হবে না, শুয়ে থাকো তুমি, আর চোখ বন্ধ করো। আচ্ছা, তুমি গল্প বলো। সেহরাত রাজা রানী ও রাজপুত্রের গল্প বলা শুরু করলে স্নিগ্ধ চোখ খুলে বলল, এই স্টোরি শুনবো না। তাহলে কোন স্টোরি শুনবে? পাপা যে স্টোরি বলে। সেহরাত কিভাবে জানবে এই ছেলের পাপা কোন স্টোরি শোনায়? তোমার পাপা কোন স্টোরি বলে? ডাইনোসরের। ওই স্টোরি তো আমি জানি না স্নিগ্ধ। স্নিগ্ধ ভাবুক মুখে বলে, জানো না? সেহরাত অসহায় মুখে বলল, না। ঠিক আছে, তাহলে আমি তোমাকে বলছি, তুমি চোখ বন্ধ করো। সেহরান হেসে ফেলার ভয়ে দরজার সামনে থেকে চলে এলো। আড়ালে এসে হাসলেও একটু। সে একটা দরকারে রুমে এসেছিল। এসে স্নিগ্ধ তার মিসকে দেখে ভেতরে ঢোকেনি, ফিরে যাবে ভেবেছিল। তারপরও দাঁড়িয়ে দুজনের কথোপকথন শুনল। স্নিগ্ধের মিসেস নাজেহাল অবস্থায় দেখে বেচারির ওপর মায়াও হলো। তার ছেলেকে তো মিস এখনও চেনে না। এই ছেলেকে 9-6 বোঝানোর সহজ কথা না। বাপ হয়ে আজ পর্যন্ত সেই পারেনি। অবশ্য পারার কথাও না, তার ভাইয়ের শিষ্য বলে কথা। সেহান ভাতিজাকে নিজের হাতে গড়ে পিঠে নিচ্ছে। দেখা গেল স্নিগ্ধকে ঘুম পাড়াতে গিয়ে সেহনাত নিজেই ঘুমিয়ে পড়েছে। মিস ঘুমিয়ে পড়েছে দেখে স্নিগ্ধ শব্দ করল না, পা টিপে বিছানা থেকে নেমে গেল। চাচু তাকে আরেকটা কথাও বলেছিল। সেহান এটাও বলে গেছে, আজ কিন্তু দুপুরে ঘুমোবি না ছোট ইঁদুর। তুই ঘুমিয়ে পড়লেই তোর মিস তোকে রেখে চলে যাবে। তাই তোর বাপ কেন 14 গোষ্ঠী মিলে ঘুম পাড়াতে চাইলেও ঘুমাবি না? স্নিগ্ধ গুটি গুটি পায়ে হেঁটে নিঃশব্দে দরজা আটকে দিয়ে রুম থেকে বেরিয়ে এলো। দিদুনের ঘরে যাওয়ার সময় বাবা তাকে দেখে ফেলল। সেহরান ছেলেকে ডেকে ডাকল, স্নিগ্ধ। স্নিগ্ধ জিভ কামড়ে বাবার দিকে ফিরে তাকালো। ছেলেকে এরকম পা টিপে হাঁটতে দেখে সেহরানের সন্দেহ হলো। কোথায় যাচ্ছ? দিদুনের রুমে। তোমার মিস কোথায়? এই প্রশ্নের জবাব দেওয়ার আগে স্নিগ্ধ হাসল, নিচু গলায় বলল, মিস ঘুমোচ্ছে। তুমি কিন্তু জোরে কথা বলবে না পাপা, তাহলে মিস জেগে যাবে। সেহরান হতভম্ব হয়ে ছেলের দিকে তাকিয়ে আছে। এটা কি ছেলে জন্ম দিয়েছে সে? অবশ্য সে দেয়নি, সাইফ দিয়েছে। এই ছেলে বাপের কোনো কিছু ছাড়েনি। সেহরান বিড়বিড় করে বলল, আমার ছেলে এমন হওয়ার পেছনে সব দোষ তোর সাইফ। এই বয়সে ছেলে এমন পেকে গেলে ভবিষ্যতে কি হবে? নিজে ঘুমানোর বদলে মিসকে ঘুম পাড়িয়ে দিয়েছে। মাগরিবের আজান শুনে সেহরাতের ঘুম ভেঙেছে। হাই তুলতে তুলতে উঠে বসল সে। আরামের একটা ঘুম হয়েছে। হঠাৎ সেহরাতের মনে পড়ল কোথায় আছে সে। চট করে আশেপাশে তাকিয়েই নিজের মাথার চুল টেনে ধরল। বিড়বিড় করে বলতে লাগলো, আল্লাহ, এই লজ্জার দিন দেখানোর জন্যই তুমি আমায় বাঁচিয়ে রেখেছিলে। ছাত্রর বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছি আমি। সেহরাতের নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করল। এত ঘুম কাতুরে কেন সে?
এটা যে আসরের আজান না তা ব্যালকনি দিয়ে বাইরে তাকিয়ে বুঝতে পারল। মাগরিবের আজান দিচ্ছে, তার মানে কি রাত হয়ে গেছে? সেহনাত আর কিছু ভাবতে পারল না। হুড়মুড়িয়ে বিছানা থেকে নেমে চোখ মুখ না ধুয়ে বাইরে ছুটল। এই বাড়ির মানুষগুলো তাকে কি ভাবছে, তার থেকে বড় কথা স্নিগ্ধর বাবা ওকে কি ভাবছে, আর স্নিগ্ধর মা। এটা ভাবতে গিয়ে সেহনাত একটু হোঁচট খেল। স্কুলের সব মিসরাই জানে স্নিগ্ধর মা নেই, কিন্তু কেউ এটা জানে না স্নিগ্ধর মা মারা গেছে নাকি ডিভোর্স নিয়েছে। এই বাড়িতে সে মোটামুটি সবারই ছবি টানানো দেখেছে, কিন্তু স্নিগ্ধর মার কোনো ছবি তো দেখেনি। স্নিগ্ধ এমনকি অন্যরাও স্নিগ্ধর মাকে নিয়ে কোনো কথাও বলেনি। সেহনাত নিজের মনকেই প্রশ্ন করল, কোথায় স্নিগ্ধর মা? এ বাড়িতে থাকে না? কেন থাকবে না? এরকম একটা সংসার, স্বামী, সন্তান রেখে কেন চলে যাবে? তার মানে কি স্নিগ্ধর বাবা মা আলাদা থাকে? ওনাদের কি ডিভোর্স হয়ে গেছে, নাকি মানুষটা বেঁচেই নেই? এসব ভাবতে ভাবতে সেহনাত নিচে নেমে এলো। সবাই তখন ডাইনিং রুমে বসে স্নিগ্ধর কাণ্ডে হাসাহাসি করছিল। চালাক ছেলে মিসকেই ঘুম পাড়িয়ে দিয়েছে। তবে ওনাদের চোখ সেহনাতের ওপর পড়তেই সকলে হাসি থামিয়ে দিল। এমন ভাব করলো যেন সেহনাতের ঘুমিয়ে পড়াটা কোনো বিষয়ই না, তারা কেউ এই বিষয়ে ভাবছেই না। মেয়েটা লজ্জা পাখিটা তারাও চায় না, তবে সেহনাত লজ্জা পাচ্ছে। লজ্জা তার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। ফারহানা সেহনাতের উদ্দেশ্যে বলল, হাত মুখ ধুয়ে এসো মা, আমি চা বানাচ্ছি। সেহনাত খুব কষ্টে ফারহানার দিকে চোখ তুলে তাকিয়ে মৃদু সুরে বলল, আমি এখন চলে যাব খালাম্মা। মিস চলে যাবে শুনেই স্নিগ্ধ ছোট দিদুনের কোল থেকে নেমে এসে মিসের পা জড়িয়ে ধরে বলল, তুমি যাবে না? আমার সাথে থাকবে? সেহনাত হতাশ চোখে স্নিগ্ধর দিকে তাকালো, মনে মনে বলল, সব তোর জন্য হয়েছে ইতর। তোকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমিয়ে পড়েছি। এত লজ্জায় আমি আমার 24 বছরের জীবনে কখনো পড়িনি যতটা আজ পড়েছি। এরপরেও তুই তোর সাথে থেকে যেতে বলছিস? আর কত থাকবো রে বাপ, এবার ছেড়ে দে, কেঁদে বাঁচি আমি। সেহনাত বাইরে থেকে ফোন কল সেরে ভেতরে এসে সেহনাতকে দেখল। স্নিগ্ধর মিসকে লজ্জায় লাল হয়ে যেতে দেখে সে চোখ নামিয়ে নিল। তখনই সেহানের আগমন ঘটল। তার আগমন তুফানের মতো তোড়ফোড় চালিয়ে হয়। ভেতরে পা রেখেই স্নিগ্ধকে এখনো মিসেসের সাথে চিপকে থাকতে দেখে হেসে সোফায় বসে পড়ো। 2 হাত ভর্তি আইসক্রিম নিয়ে ফিরেছে। ছোট ইঁদুরকে কথা দিয়ে গিয়েছিল। ছোট ইঁদুর নিজের কাজ করতে পেরেছে, তাই তাকেও নিজের কথা রাখতে হয়েছে। সেহান চেঁচিয়ে উঠল, ওই স্নেহার বাচ্চা। স্নেহা এলে আইসক্রিমগুলো স্নেহাকে ধরিয়ে দিয়ে বলল, সবার জন্য বাটিতে করে নিয়ে আয় যা। সেহরান সন্দিহান চোখে সেহানকে দেখছে। তার কেনই যেন সেহানকে সন্দেহ হচ্ছে, যদিও সে জানে না সেহানের এতে কতটুকু হাত আছে। সেহান স্নিগ্ধ দিকে তাকিয়ে হাত মেলে দিয়ে ডাকলো, ছোট ইঁদুর এদিকে আয়। স্নিগ্ধ আজ এক ডাকি চাচুর কাছে ছুটে গেল। এতেই সেহানের সন্দেহ সত্য প্রমাণ হলো। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল সে। এসব তাহলে সেহানের বুদ্ধি? ওর বুদ্ধিতেই স্নিগ্ধ মিস সেহরাতকে যেতে দিচ্ছে না, কিন্তু এসব করে ওর লাভটা কি হচ্ছে? সেহান অবশ্য খেয়াল করেছে ভাই পুলিশি নজরে তাকে দেখছে। সেহান মনে মনে বলল, এভাবে কেন দেখছ? সব তো তোমার জন্যই করছে। যখন বউ পেয়ে যাবে তখন তো আর এই ভাইকে চিনবে না। সেহান স্নিগ্ধকে চেপে ধরে গালে কামড় বসিয়ে ফিস করে জিজ্ঞেস করল, দুপুরে ঘুমিয়েছিলে? স্নিগ্ধ চাচুর মতো ফিস করে জবাব দিল, না। সেহান হেসে স্নিগ্ধকে আরও কয়েকটা চুমু খেয়ে বলল, তা তো দেখতেই পাচ্ছি। তুই ঘুমোলে মিস এখনো এখানে থাকতো না। সাবাস বেটা, সেহানের ভাতিজা, আমার যোগ্য শিষ্য তুই। স্নিগ্ধ ঘুমানোর আগে সেহনাত যেতে পারল না। দুপুরে না ঘুমানোর ফলে সন্ধ্যার একটু পরেই স্নিগ্ধ ঘুমে ঢুলতে লাগলো। স্নেহা ওকে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। রাতের বেলা স্নেহনাথের পক্ষে একা যাওয়া সম্ভব না। জীবনে সে একটা জিনিসই ভয় পায়, অন্ধকার। অন্ধকারে রাস্তায় বেরোবে তো দূর বারান্দায়ও বের হয় না। অবশ্য সেহনাত একা যেতে চাইলেও এই বাড়ির মানুষগুলো তাকে একা যেতে দিত না। সেহরান ড্রাইভারকে মিস সেহনাতকে নামিয়ে দেওয়ার কথা বলে সেহান মায়ের সামনে বলল, ছি ভাই ছি, তুমি এত অকৃতজ্ঞ আমি তো জানতামই না। মিস তোমার ছেলের জন্য এত করলো, আর তুমি কিনা ওনাকে ড্রাইভারের সাথে পাঠাচ্ছ? তোমার ভেতরে কি এতটুকু মানবতা বেঁচে নেই? নিজে মিসকে দিয়ে আসতে পারছো না? সেহরান রাগী চোখে সেহানের দিকে তাকালো, কিন্তু ততক্ষণে সেহান নিজের কথা মায়ের মস্তিষ্কে ঢুকিয়ে দিয়েছে। ফারহানা বলল, সেহান তো ঠিকই বলেছে। তুই মেয়েটাকে ড্রাইভারের সাথে কেন পাঠাচ্ছিস? আমি আর একটা কথাও শুনতে চাই না। তুই গিয়ে
নিজে দিয়ে মেয়েটাকে দিয়ে আসবি শেহরান। বের হওয়ার আগে শেহরান কটমট চোখে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমি ফিরে এসে তোকে দেখে নেছি। শেহান মিছে মিছে হাই তুলে বলল, মা আমার আছে এত ঘুম পাচ্ছে কেন? আমি ঘরে গেলাম, সকাল হওয়ার আগে তোমরা আর আমাকে ডেকো না। রুমের দিকে যেতে যেতে শেহান হেরে গলায় গাইছে, ছি 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 রে ননি ছি।